হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে, বা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই প্রশ্নটি এবার 2025-এর সাজেশন অনুযায়ী 20 নাম্বারের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাই আমি আলোচনার শেষে 20 নাম্বারের সেই উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এবং এখানে আরেকটা কথা বলবো যে তোমাদের যদি এই প্রশ্নটির 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর হিসেবে বা 10 নম্বরের প্রশ্নের উত্তর হিসেবে উত্তরের দরকার হয়, তাহলে আমি এর আগে এই ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা সহ 5 বা 10 নম্বরের একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম এই চ্যানেলে। তা সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই ভিডিওটা থেকে 5 নম্বরের ষোড়শ মহাজনপদ বা 10 নম্বরের ষোড়শ মহাজনপদ সেই নোটটি তোমরা পেয়ে যাবে। আর এখন এই বিষয়ে আলোচনা করার পর আমি 20 নম্বরের যে অ্যান্সার, সেই অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে একবার বোর্ডে দেখে নিই কি লেখা আছে। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেম, ডিএসসিসি 1 এমডিসি 1 বা এমএন 1। প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজনপদ। কথাটার যদি আমি মানে দেখি তাহলে দেখবো ষোড়শ মানে 16টি, 16 16, সংখ্যাটা 16। মহাজনপদ, মহা মানে বড়, জনপদ মানে জনগণের পা, অর্থাৎ মানুষের পা যেখানে পড়ে সেই জায়গাকে বলে জনপদ। অর্থাৎ মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে, মানুষ যে বাজারে বাজার করে, যেখানে মানুষ জমায়েত হয়, যেখানে মানুষের আনাগোনা বৃদ্ধি পায়, সেই বাজার বা সেই অঞ্চলকে বলে জনপদ, জনগণের পা যেখানে পড়ে। এখন সেই বাজার যদি আকারে বড় হয় তখন তাকে বলে মহা, অর্থাৎ বড়, বড় জনপদ। এরকম কটি জনপদ? 16টি জনপদ রয়েছে। তো এই জনপদ গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে। অ্যাকচুয়ালি এই সময় উত্তর ভারতে কোনো বৃহৎ যে রাজনৈতিক একক ছিল না, কোনো একটা সার্বভৌম রাজনৈতিক শক্তি উত্তর ভারতে ছিল না। ফলে এই রাজনৈতিক অনৈক্য উত্তর ভারতে ছিল। এই অনৈক্যের সুযোগ নিয়ে কিছু ছোট ছোট রাজ্য গড়ে ওঠে উত্তর ভারতে, যেগুলোকে আমরা এই জনপদ বা মহাজনপদ বলি। অ্যাকচুয়ালি অনেক জনপদ গড়ে ওঠে, তার মধ্যে যেগুলো আকারে বড়, ঠিক এই রকম কয়েকটি জনপদকে আমরা বলি মহাজনপদ। তো এই মহাজনপদ সেই সময় 16টি মহাজনপদ গড়ে উঠেছিল। তার মধ্যে 15টি ছিল উত্তর ভারতে, গঙ্গা যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে, আর একটি ছিল দক্ষিণ ভারতে, গোদাবরী নদীর ধারে। তাই মোট এই 16টি। তো এটা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকেই ভারতবর্ষের রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাস জানা যায়। এবং এই সময় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস নতুন আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। ডক্টর এ.এল. বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, যার বাংলা করলে দাঁড়ায় অতীতের উজ্জ্বল ভারত, এই গ্রন্থে তিনি এই বক্তব্যই প্রথম তুলে ধরেছেন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রথম ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস জানা যায়। তার আগের রাজনৈতিক ইতিহাস জানা যায়। তার আগের ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে কি দেখব? সিন্ধু সভ্যতার পতন হয় 1500 খ্রিস্টপূর্বাব্দে এবং সেখানে আসে আর্য জাতি, বহিরাগত আর্যরা। তারা সিন্ধু অঞ্চলে বসবাস করে এবং এই জায়গায় তারা বহুদিন থাকে। তারা ঋগ্বেদ রচনা করে। ফলে এই সময়টাকে বলা হয় ঋগ বৈদিক যুগ, যেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়ে প্রায় 900 খ্রিস্টপূর্বাব্দ বা 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলছে। অর্থাৎ এই প্রথম 500 বছর তারা সপ্ত সিন্ধু অঞ্চলে ছিল আর্যরা, এবং এই সময় তারা বেদ রচনা করে, ঋগ্বেদ। তাই এই 500 বছরের সময়টাকে আমরা বলি ঋগ বৈদিক যুগ। পরবর্তীকালে অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দের পর 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, মানে এই 400-500 বছর, এই 400-500 বছরে তারা ভারতবর্ষের ভিতরে অর্থাৎ পূর্ব দিকে অগ্রসর হয় এবং গঙ্গা যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে এসে তারা গ্রাম গড়ে তোলে। যেহেতু আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক, কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ, তাই তারা গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল, যেখানে মাটি খুবই উর্বর,
সেই জায়গায় এসে তারা গ্রাম গড়ে তোলে এবং নদীপথে এক গ্রামের সাথে আরেক গ্রামের ব্যবসা বাণিজ্য আদান প্রদান চলতে থাকে। তো এর আগে কেন রাজ্য তৈরি হয়নি? রাজ্য এই কারণে তৈরি হয়নি কারণ আর্যরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল, বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল। অনু, পুরু, তুরু, কুর্বশ, ভরত, সৃঞ্জয়, একাধিক উপজাতি বা গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে সব সময় দ্বন্দ্বে লিপ্ত ছিল গো সম্পদ দখল করাকে কেন্দ্র করে। ফলে কোনো একটি রাজ্য কিন্তু গড়ে ওঠেনি। ঋগ বেদে আমরা 10 রাজার যুদ্ধের কথা জানি, যেখানে অনেকগুলো গোষ্ঠী একসাথে রাজা সুদাসকে আক্রমণ করে এবং পরাজিত হয়। তা এর ভিতর থেকেও বোঝা যায় যে রাজনৈতিক অনৈক্য ছিল আর্যদের মধ্যে, তারা ইউনিটি ছিল না, তাদের মধ্যে ঐক্য ছিল না। ফলে তারা কিন্তু ভারতবর্ষে আসার সঙ্গে সঙ্গে কোনো রাজ্য স্থাপন করতে পারেনি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে তারা যখন গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন গ্রাম গড়ে তোলে, গ্রামগুলির মধ্যে ব্যবসায়িক আদান প্রদান চলতে থাকে। ফলে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠে, বাজার গড়ে ওঠে, যে বাজারে মানুষের আনাগোনা চলাফেরা বৃদ্ধি পায়, মানুষের যে পা বা পদচিহ্ন যেখানে পড়ে, এইভাবে অনেকগুলো বাজার গড়ে ওঠে যাকে আমরা বলি জনপদ। মহাজনপদ বুঝতে গেলে আগে জনপদ কাকে বলে বুঝতে হবে। জনপদ, তো এরকম একাধিক জনপদ এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে গড়ে ওঠে। তার ভিতরে যেগুলো আকারে অনেক বড় সেগুলোকে আমরা বলছি মহাজনপদ। ঠিক এই রকম বড় মহাজনপদ যেগুলি আয়তনে এক একটা রাজ্যের মতো ছিল, ছোট হলেও এক একটা রাজ্যের আকার ধারণ করেছিল। এবং আর্যদের যেসব গোষ্ঠীগুলির কথা বললাম, সেই গোষ্ঠীর মধ্যে কোনো না কোনো গোষ্ঠী এক একটা জনপদে তারা রাজত্ব করতেন এবং তাদের একজন করে রাজা থাকতেন। যেহেতু এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর লড়াই লেগেই আছে, তাই যুদ্ধে জয়লাভ করার জন্য রাজার প্রয়োজন, নেতার প্রয়োজন। এই নেতার প্রয়োজন থেকে যুদ্ধে জয়লাভ করার তাগিদ থেকে রাজার উৎপত্তি হয়। ফলে এই জনপদগুলিতে রাজারা রাজত্ব করতেন, অর্থাৎ এই জনপদগুলো ছিল রাজতান্ত্রিক, রাজারা রাজত্ব করতেন। এবং যেহেতু রাজা রাজত্ব করছেন ফলে এখানে একটা রাজধানীও ছিল। তবে সবগুলি অর্থাৎ এই 16টি জনপদের মধ্যে যে সবগুলোই রাজারা রাজত্ব করতেন তা কিন্তু নয়। 2টি এমন রাজ্য ছিল, ব্রিজি আর মল্ল, যেগুলিতে প্রজারা শাসন করতেন, অর্থাৎ প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, গণসংঘের দ্বারা এগুলো পরিচালিত হতো। বাকি আর 14টি ছিল রাজতান্ত্রিক। এইভাবে উত্তর ভারতে 15টি এবং দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অসমক বলে একটি জনপদ গড়ে ওঠে, যার রাজধানী ছিল পঠান বা পৈঠালি। তো এই 16টি জনপদ গড়ে উঠেছিল উত্তর ভারতে, অর্থাৎ ছোট ছোট রাজ্য। কেন গড়ে উঠেছিল? কারণ এই সময় উত্তর ভারতে কোনো একক সম্রাট ছিলেন না, ফলে রাজনৈতিক বিচ্ছিন্নতা ছিল। সেই সুযোগে এই ছোট ছোট রাজ্যগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে। তাই এল বাসান তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলছেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে বা ভারতবর্ষে প্রথম রাজনৈতিক দিক দিয়ে উদ্ভাসিত হয়ে উঠছে। এই 16টি জনপদ সর্বদা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল, আগের মতোই, আর্যদের গোষ্ঠীগুলির মতোই। ফলে এই দ্বন্দ্বের ভিতর দিয়ে 4টি জনপদ শক্তিশালী হয়ে ওঠে। কাশী, কোশল, অঙ্গ, মগধ, অবন্তী। কাশী, কোশল, মগধ, অবন্তী, এই 4টি রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত কি হয়, মগধ বাকি আর 3টিকে দখল করে নিয়ে বা সমগ্র অন্যান্য যেসব জনপদগুলো রয়েছে মহাজনপদ, এগুলোকে সব দখল করে নিয়ে একটা সাম্রাজ্য তৈরি করে, মগধ সাম্রাজ্য, যার রাজধানী হয় পাটলিপুত্র, বিহারে অবস্থিত পাটনা নগরীর পাশেই। কুসুমপুর বলে একটি গ্রাম আছে যেখানে পাটলিপুত্র বলে একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই জায়গায় রাজধানী স্থাপন করা হয়েছিল, মগধের রাজধানী।
তা মগধ কিভাবে বাকিগুলোকে দখল করে নিল, এটা একটা প্রশ্ন তোমাদের। মগধের উত্থান কিভাবে হলো? উত্থানের পিছনে দুটো প্রধান কারণ, এক অর্থনৈতিক কারণ, একটা ভৌগোলিক কারণ। অর্থনৈতিক কারণটা এই যে মগধের কৃষি জমি ছিল প্রচুর, প্রচুর ফসল উৎপাদিত হতো, কৃষকদের কাছ থেকে প্রচুর রাজস্ব আদায় করা যেত, ফলে এই অর্থের সাহায্যে তারা বিরাট সেনাবাহিনী তৈরি করেছিল। এছাড়া মগধের চতুর্দিকে ছিল ঘন অরণ্য, এই অরণ্য পার করে কেউ মগধ আক্রমণ করতে পারতো না, কারণ এই অরণ্যে হিংস্র জন্তুর বাস ছিল, হাতির বাস ছিল। এই হাতিকে তারা বরঞ্চ কাজে লাগিয়ে যুদ্ধ বাহিনী, সেনাবাহিনীতে তারা কাজে লাগায়, ভারী মাল বহনের ক্ষেত্রে হাতিকে কাজে লাগায়। এছাড়া মগধে ছিল লোহার খনি, তামার খনি, এই লোহা থেকে তারা ভারী অস্ত্র তৈরি করে, যে অস্ত্র তাদের যুদ্ধবিদ্যার ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া মগধ এমন জায়গায় একটা অবস্থিত যেখানে পাহাড় দিয়ে ঘেরা, নদী দিয়ে ঘেরা, ফলে অন্য জনপদগুলি সহজে আক্রমণ করতে পারতো না। মগধ ছিল একটা জল দুর্গের মতো। আবার মগধ কি করতো, নদীপথে খুব সহজে যেমন অন্যান্য জনপদগুলোকে আক্রমণ করতে পারত, আবার এই নদীগুলো দিয়েই তারা অন্যান্য জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারত। তো সব দিক দিয়ে, ভৌগোলিক এবং অর্থনৈতিক সব দিক দিয়েই মগধের যে অবস্থান সেটা খুব ভালো জায়গায় ছিল, ফলে মগধ খুব সহজে অন্যান্য জনপদগুলোকে কিন্তু দখল করে নিয়েছিল। মগধের এই উত্থানের পিছনে যে অর্থনৈতিক এবং ভৌগোলিক কারণ, এটা একটা প্রশ্ন, এবং এ সম্পর্কে আমি ভিডিও ক্লাসের আগে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো এইভাবে শেষ পর্যন্ত কি হয়, মগধ সমস্ত জনপদগুলোকে দখল করে মগধ সাম্রাজ্য তৈরি করে, এবং প্রথমে হর্ষঙ্গ বংশ বিম্বিসার এখানে সিংহাসনে বসেন, এবং তিনি একের পর এক জনপদ দখল করতে থাকেন। তার পুত্র অজাতশত্রু সিংহাসনে বসে, সেও একের পর এক জনপদ দখল করতে থাকে। এরপর শিশুনাগ বংশের কালাশোক সিংহাসনে বসে, সেও একের পর এক জনপদ দখল করতে থাকে। এরপর নন্দ বংশের মহাপদ্মনন্দ সিংহাসনে বসেন, তিনি অনেকগুলি জনপদ দখল করতে লাগেন, এবং তারপরে তার 8 পুত্র পরপর সিংহাসনে বসেন, এবং শেষ যিনি ছিলেন ধননন্দ, তিনি সিংহাসনে বসেন, এবং এদের একসাথে নবনন্দ বলা হয়। নন্দ বংশের 9 জন রাজা। ধননন্দকে হটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন, এবং সমগ্র ভারতবর্ষে তিনি মগধ সাম্রাজ্যকে সম্প্রসারণ করেন, এবং তিনি হলেন ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই 4টি রাজবংশ, হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য, এই 4টি রাজবংশের হাত ধরে এই মগধ সাম্রাজ্যের বিস্তার ঘটে। এবং এই 4টি রাজবংশে যেসব রাজারা পরপর সিংহাসনে এসেছেন, সবাই ছিলেন যোগ্য, সবাই সাম্রাজ্যবাদী শাসক, এবং তাদের যারা প্রশাসক, তাদের যারা প্রধানমন্ত্রী, সবাই ছিল দক্ষ। অশোকের মন্ত্রী ছিল বর্ষাগুপ্ত, রাধাগুপ্ত। হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসারের পুত্র যিনি অজাতশত্রু সিংহাসনে বসে, তার মন্ত্রী ছিল বর্ষাকর, বিখ্যাত মন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন কৌটিল্য, পৃথিবী বিখ্যাত বলা যায়। যেমন রাজা ছিলেন দক্ষ, যোগ্য, সাহসী, বীর, ঠিক সেই রকম তাদের মন্ত্রী, তাদের পরামর্শদাতারাও ছিলেন যথেষ্ট পারদর্শী। তো এরকম যোগ্য লোকের হাতে পড়ে মগধের বিস্তার ঘটতে থাকে, এবং ভারতবর্ষে বিরাট বড় এক সাম্রাজ্য তৈরি করা হয়, মগধ সাম্রাজ্য। তাই এই কারণে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে বলছেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো আবর্তিত হয়, তা খ্রিস্টপূর্ব 6শ শতকে মগধকে কেন্দ্র করে অন্যান্য জনপদগুলি আবর্তিত হয়েছিল। মগধই এদেরকে নিয়ন্ত্রণ করেছিল। তিনি এই সূর্যের গ্রহের চক্রের সাথে তুলনা করেছেন মগধ বা অন্যান্য জনপদগুলি, ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী। তা যাই হোক, খ্রিস্টপূর্ব 6শ শতকে তাহলে বোঝা গেল যে এই 16টি জনপদ গড়ে উঠছে, এদের মধ্যে দ্বন্দ্বের ভিতর দিয়ে শেষ পর্যন্ত মগধ মাথা তুলে দাঁড়াচ্ছেন এবং ভারতবর্ষের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে কথাগুলো আমরা বলছি বা আলোচনা করছি, খ্রিস্টপূর্ব 6শ শতকের কথা, মানে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, আজ থেকে প্রায় 2600 বছর আগে, কি তারও বেশি, 2700 বছর আগেকার ঘটনা। তখনকার এই ঘটনা আমরা এখন কিভাবে জানতে পারছি? এখন জানতে পারছি এইভাবে যে সেই সময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এই মহাজনপদের উল্লেখ রয়েছে। যেমন হিন্দু ধর্মের পুরাণে আছে, বৌদ্ধ ধর্মের অঙ্গুত্তর নিকায়ে আছে, জৈন ধর্মের ভাগবতী সূত্রে আছে, দিব্যংশ মহাবংশের মতো বৌদ্ধ ধর্মের গ্রন্থে রয়েছে এই ষোড়শ মহাজনপদের উল্লেখ। এবং প্রতিটা জনপদের অবস্থান, রাজধানী
ইত্যাদি বিষয় উল্লেখ করা রয়েছে এইসব গ্রন্থে। অর্থাৎ বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে থেকে আমরা এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মহাজনপদগুলি সম্পর্কে বর্তমানে জানতে পারি। তো এখানে কি লেখা আছে, এই জনপদগুলির নাম কি, এই 16টা জনপদের নাম কি কম বেশি জানি আমরা। কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, গান্ধার, কম্বোজ, সুরসেন, অসমাক, এই 16টি হচ্ছে ষোড়শ মহাজনপদ। এবং প্রতিটা রাজধানী রয়েছে। কাশীর রাজধানী বারাণসী, কাশীর অবস্থান উত্তরপ্রদেশের পূর্ব দিকে। কাশী, কোশলের রাজধানী বর্তমানে অযোধ্যা অঞ্চল, রাজধানী শ্রাবস্তী বা অযোধ্যা। অঙ্গ বিহারের পূর্ব দিকে অবস্থিত, রাজধানী চম্পা। মগধ গয়া জেলা নিয়ে অবস্থিত, বিহারের রাজধানী পাটলিপুত্র। অবন্তী মধ্যপ্রদেশে অবস্থিত, রাজধানী ছিল দুটি, উজ্জয়িনী আর মহিষ্মতি। সুরসেন রাজধানী মথুরা। কম্বোজ রাজধানী রাজপুর, যেটা এখন কাশ্মীর অঞ্চলে রয়েছে। গান্ধার, যেটা পাকিস্তানের কাছাকাছি গান্ধার, যার রাজধানী ছিল তক্ষশিলা। একাধিক জায়গায় বৎসের রাজধানী ছিল কৌশাম্বী। এছাড়া মৎস্যের রাজধানী বিরাটনগর। প্রত্যেকটার রাজধানী রয়েছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে। যেমন কুরু, দিল্লি অঞ্চল, রাজধানী ইন্দ্রপ্রস্থ। তো এইভাবে 16টি মহাজনপদের প্রতিটা কোন জায়গায় বর্তমানে অবস্থিত ছিল, বর্তমান ভারতবর্ষের মানচিত্রে কোন রাজ্যে তার অবস্থান এবং তার রাজধানী কোথায় ছিল, এইভাবে 16টি মহাজনপদের ডিটেলস তোমাদেরকে লিখতে হবে। যেহেতু 20 নম্বরের অ্যান্সার, 20 নম্বর হোক আর 10 নম্বর হোক, এই 16টা মহাজনপদের একেবারে সিরিয়াল করে 1-2 করে তার নাম, তার রাজধানীর নাম এবং বর্তমান ভারতে তার অবস্থান, এইভাবে কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, সুরসেন, কম্বোজ, এই সমস্ত জনপদগুলির পরপর ডিটেলসে লিখতে হবে। তাহলে উত্থান নিয়ে বলেছি, পরিচয় নিয়ে বলেছি। এবার আসি বৈশিষ্ট্য। মহাজনপদগুলির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, এই জনপদগুলি একে অপরের সাথে সর্বদা লিপ্ত ছিল, দ্বন্দ্বের লিপ্ত ছিল এবং তার ভিতর দিয়ে মগধের উত্থান ঘটে। এটা তার প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই 16টি মহাজনপদের মধ্যে 14টি ছিল রাজতান্ত্রিক, অর্থাৎ রাজারা শাসন করতেন, আর 2টি ছিল গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক, ব্রিজি আর মল্ল, সেটাও লিখতে হবে। এবং শেষে এটাই বলার যে এই 16টি মহাজনপদের মধ্যে মগধ অন্যান্য জনপদগুলিকে কবজা করে নিয়ে সে একটা সাম্রাজ্যে পরিণত হয় এবং এই মহাজনপদগুলির যে তার অবসান ঘটায়। অর্থাৎ মহাজনপদ বলে আর কিছু থাকছে না, সারা ভারতবর্ষে একটা সাম্রাজ্য, একটা অখিল ভারত সাম্রাজ্য তৈরি হচ্ছে, মগধ সাম্রাজ্য। অর্থাৎ এই 16 মহাজনপদ বলে যে 16টি জনপদের অস্তিত্ব আমরা পাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, তার অবসান ঘটাচ্ছে একা এই মগধ। এই কারণে এই সময়কে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতককে, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তার বৈদিক এজ গ্রন্থে বলছেন, দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি, দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি। অর্থাৎ এই সময়টা হলো রাজনৈতিক ঐক্যের যুগ। ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকটা কি? রাজনৈতিক ঐক্যের যুগ। কারণ এই সময় ভারতবর্ষে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে, সারা ভারত একজন সম্রাটের অধীনে ঐক্যবদ্ধ হচ্ছে, দেশের মধ্যে ইউনিটি গড়ে উঠছে, ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে, খণ্ড খণ্ড রাজ্যে আর বিভক্ত থাকছে না খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। তাই এটা ছিল রাজনৈতিক ঐক্যের যুগ, দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি। রমেশ চন্দ্র মজুমদার এই কথা বলেছে। এই ছিল ষোড়শ মহাজন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মোটামুটি একটা বেশি ধারণা দিতে পারলাম, কতটা বোঝাতে পারলাম সেটা তোমরাই জানো। এর যে অ্যান্সার 20 নম্বর, সেই অ্যান্সার নিয়ে আলোচনা করবো এবার। তবে 10 নম্বর এবং 5 নম্বরের অ্যান্সার যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, তোমরা অনেক ইউনিভার্সিটিতে পড়ছো, আমার ভিডিও অনেকেই তোমরা ফলো করো, তাহলে মনে রাখবে 10 নম্বর এবং 5 নম্বরের যদি কোশ্চেন অ্যান্সারের প্রয়োজন হয় এই ষোড়শ মহাজন পদের উপরে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্য আরেকটি ষোড়শ মহাজন পদে নিয়ে আমি আলোচনা করেছিলাম অন্য একটি ভিডিওতে।
10 এবং 5 নম্বরের অ্যান্সার সেখানে আমি দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্রথমেই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওটার শেষে দেখবে 5 এবং 10 নম্বরের অ্যান্সার দেওয়া আছে ষোড়শ মহাজন পদের। আর এখন যে অ্যান্সার আমি তোমাদের সামনে আলোচনা করব বা তুলে ধরবো তোমাদের সামনে, সেটি কিন্তু অনার্স এবং পাশেদের জন্য 20 নম্বরের অ্যান্সার। এটা মনে রাখবে, ষোড়শ মহাজন পদের উপরে 20 নম্বরের অ্যান্সার নিয়ে এখন আমি আলোচনা করব। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ ভাগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। উত্তর ভারতে সেই সময় 16টি, ব্যতিক্রম হিসেবে অসমক রাজ্যটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়, তাদের একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। ষোড়শ মহাজনপদের এই রাজ্যগুলি পরস্পরের বিরুদ্ধে সর্বদা সংঘর্ষে লিপ্ত থাকত এবং নিজেদের শক্তি ক্ষয় করত। এই বিরোধের পরিণামে শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তির প্রতিষ্ঠা সম্ভব হয়। এজন্য ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বা দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি বলে অভিহিত করেছেন। দেখো, এর পরিচয়, ষোড়শ মহাজনপদের পরিচয়, একটা সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া হচ্ছে। খ্রিস্টপূর্ব 6শ শতকে উত্তর ভারতে যে 16টি ক্ষুদ্র রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়, সেগুলি আফগানিস্তানের কাবুল থেকে গোদাবরী নদীর উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থে ভগবতী সূত্র, কল্পসূত্র প্রভৃতিতে ষোড়শ মহাজনপদের নামের যে তালিকা রয়েছে, তা থেকে রাজ্যগুলির নাম জানা যায়। রাজ্যগুলি হলো: 1 কাশী, এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব দিকে, কাশীর রাজধানী ছিল বারাণসী। 2 কোশল, এর অবস্থান ছিল বর্তমান অযোধ্যা বা শ্রাবস্তিতে, এর রাজধানী ছিল শ্রাবস্তি। 3 অঙ্গ, এর অবস্থান ছিল বর্তমান পূর্ব বিহারে, এর রাজধানী ছিল চম্পা। 4 মগধ, এর অবস্থান ছিল বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলায়, এর প্রথম রাজধানী ছিল গিরিব্রজ, পরে রাজগৃহ ও পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত হয়। 5 অবন্তী, এর অবস্থান ছিল বর্তমান মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশে, এর উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী ও দক্ষিণাংশের রাজধানী ছিল মহিষ্মতি। 6 বৎস, এর অবস্থান ছিল বর্তমান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার দক্ষিণ তীরে, এর রাজধানী ছিল কৌশাম্বী নগরী। ব্রিজি, এর অবস্থান ছিল বর্তমান উত্তর বিহার বা বৈশালীতে, এর রাজধানী ছিল বৈশালী। 8 মল্ল, এর রাজধানী, এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়, এর রাজধানী ছিল কুশীনগর বা পাবা। 9 কুরু, এর অবস্থান ছিল বর্তমান দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। 10 পাঞ্চাল, এর অবস্থান ছিল বর্তমান রোহিলখণ্ডে, উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। 11 চেদি, এর অবস্থান ছিল বর্তমান বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, এর রাজধানী ছিল শুক্তিমতি। 9 মৎস্য, এর অবস্থান ছিল বর্তমান রাজপুতনার জয়পুরে, মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর। 13 সুরসেন, এর অবস্থান ছিল বর্তমান যমুনা নদী তীরে মথুরা অঞ্চলে, এর রাজধানী ছিল মথুরা। 14 গান্ধার, এর অবস্থান ছিল বর্তমান রাওয়ালপিন্ডি বা তক্ষশিলা বা কাশ্মীর উপত্যকায়, এর রাজধানী ছিল তক্ষশিলা। 15 কম্বোজ, এর অবস্থান ছিল বর্তমান দক্ষিণ পশ্চিম কাশ্মীর, এর রাজধানী ছিল রাজপুর। 16 অসমক, এর অবস্থান ছিল বর্তমান গোদাবরীর উপত্যকা অঞ্চল বা পাটলিতে, এর রাজধানী ছিল পোটালি বা পোটান। উল্লেখ্য, অসমক রাজ্যটি একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6শ শতকে 16টি মহাজনপদ ছিল। এই মহাজনপদগুলির মধ্যে অধিকাংশ মহাজনপদ ছিল রাজতান্ত্রিক এবং কিছু মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক। এই 16টি মহাজনপদ হলো: কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বজ্জি বা ব্রিজি, মল্লচেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার ও কম্বোজ। ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানার জন্য বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য উপাদান। এই গ্রন্থের মাধ্যমে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা যায়। রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই মহাজনপদগুলি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকত। কাশী শুরুর দিকে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে সব থেকে শক্তিশালী ছিল কাশী। অনেকগুলো শহরের উপর কাশীর আধিপত্য ছিল বলে জাতকে উল্লেখ আছে। কয়েকজন কাশীর শাসক সারা ভারতবর্ষের অধীশ্বর হতে চাইতেন। কাশীকে শক্তিশালী ও সম্পদশালী বলা হয়েছে। কাশীর রাজা অশ্বসেন ছিলেন জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের পিতা। কাশীর শক্তিশালী রাজা কৌশল জয় করে দক্ষিণে অসমক রাজ্য ও তার রাজধানী পোতালি কাশীর অধীনস্থ জনপদ ছিল। অঙ্গ ও মগধের রাজাদের সম্ভবত তিনি পরাস্ত করেন। কাশী, কৌশল সহ অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলির চেয়ে বেশি প্রভাবশালী ছিল। এরপর দেখো কৌশল কাশীর প্রতিবেশী রাজ্য ছিল কৌশল। এই রাজ্যটি সরজু নদীর তীরে অবস্থিত ছিল। মনে করা হয় এই কৌশল রাজ্যটি সম্ভবত উত্তর ও দক্ষিণ এই দুটি ভাগে বিভক্ত ছিল। অযোধ্যা, সাকেত, শ্রাবস্তি এই তিনটি নগরী ছিল কৌশলের অন্তর্ভুক্ত।
শুরুতে কোশল ক্ষুদ্র রাজ্য হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীকালে কাশী রাজ্যটি কোশলের অন্তর্ভুক্ত হওয়ায় এটি একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয় এবং এর গৌরব বৃদ্ধি পেতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবেশী রাজ্যগুলোর উপরেও এর সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়। অঙ্গ অঙ্গ এবং মগধের মাঝখান দিয়ে বয়ে গেছে চম্পা নদী। মগধের পূর্ব দিকে ছিল অঙ্গ। গৌতম বুদ্ধের সময় ভারতবর্ষে যে 6টি বড় নগর ছিল, চম্পা তাদের মধ্যে একটি। এছাড়া অন্য 5টি নগর হলো রাজগিরি ও শ্রাবস্তী, সাকেত, কৌশাম্বী, কাশী। চম্পা থেকে বণিকরা বাণিজ্যের জন্য সুবর্ণভূমি বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যাতায়াত করত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মধ্যভাগে মগধের যুবরাজ বিম্বিসার চম্পা জয় করে মগধের অন্তর্ভুক্ত করে নেন। এরপরে দেখো রয়েছে বৎস। বৎস রাজ্যটি বর্তমান এলাহাবাদের কাছে অবস্থিত ছিল। এর রাজধানী ছিল কৌশাম্বী, যা যমুনা নদীর তীরে অবস্থিত বর্তমান কোশম গ্রামের সমর্থক বলে মনে করা হয়। এখানকার কার্পাস শিল্পের অগ্রগতি বৎস রাজ্যকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করে তোলে। যে 4টি রাজ্য শেষ পর্যন্ত মহাজনপদগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় টিকে ছিল, তাদের মধ্যে বৎস হলো অন্যতম। পরেরটি দেখো কুরু। কুরু রাজ্যের রাজধানী ছিল হস্তিনাপুর। এই রাজ্যটির অবস্থান ছিল বর্তমান দিল্লির কাছে। শুরুর দিকে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও পরে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো পাঞ্চাল। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কুরুর প্রতিবেশী রাজ্য ছিল পাঞ্চাল। দীর্ঘকাল ধরে এই দুটি প্রতিবেশী রাজ্য এর মধ্যে বিবাদ ছিল। পাঞ্চাল বর্তমান রোহিলখণ্ড ও বর্তমান উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা দোয়াবের মাঝামাঝি এলাকায় অন্তর্ভুক্ত ছিল। উত্তরের রাজধানী ছিল ঐচ্ছত্র, দক্ষিণে পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। ঐচ্ছত্র হল বর্তমান উত্তরপ্রদেশের বেরিলি জেলা। দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য, বর্তমান রোহিলখণ্ডের অঞ্চলের কাম্পিল্য। পরবর্তীকালে বিখ্যাত নগরী কনৌজ এই পাঞ্চাল রাজ্যেরই অন্তর্ভুক্ত ছিল। মৎস্য। ষোড়শ মহাজনপদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য মহাজনপদ হল মৎস্য। এই মৎস্য রাজ্য রাজপুতনা, জয়পুর, আলোয়ার ও ভরতপুরের কিছু অংশ নিয়ে গঠিত ছিল। মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর। এই জয়পুরের কাছে অবস্থিত ছিল। এটি জয়পুরের কাছে অবস্থিত। মহাভারত থেকে জানা যায় যে বেদিরাজ সহজে বেদিগণ ও মৎস্যগণের উপর তার শাসন ক্ষমতা বজায় রেখেছিলেন। পরবর্তীকালে মৎস্যগণ মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সুরসেন অপর একটি উল্লেখযোগ্য মহাজনপদ ছিল সুরসেন। মথুরার কাছে সুরসেন অবস্থিত। যমুনার কাছে মথুরা নগর ছিল সুরসেনের রাজধানী। গ্রিক লেখকদের বিবরণে সুরসেন মানে সৌরসেনয় বা মথুরা বা মেথোরা নামে অভিহিত হয়েছে। জানা যায় মথুরায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে মথুরা মেগাস্থনিসের ভারত আগমনের সময় কৃষ্ণ উপাসনার প্রাণ কেন্দ্র ছিল। প্যারা করে দেখো অসমক। এই রাজ্যটি অবস্থিত ছিল দাক্ষিণাত্যের গোদাবরী নদীর তীরে। অসমক রাজ্যের রাজধানী ছিল পোটান বা পোটালি। এই রাজ্যের জনগণ ছিল ইক্ষ্বাকু বংশের। এই রাজ্যের রাজগণ ছিল ইক্ষ্বাকু বংশের। এই রাজ্য সম্পর্কে জানার জন্য সবচেয়ে বিশ্বস্ত উপাদান হলো বায়ুপুরাণ। কাশী রাজ্যের অধীনে একসময় অসমক রাজ্য ছিল। অবন্তী পরের রাজ্য দেখো। নর্মদা উপত্যকার কিছু অংশে এবং উজ্জয়িনী নিয়ে অবন্তী রাজ্য গড়ে উঠেছিল। বিন্ধ্য পর্বত এই জনপদটিকে 2টি অংশে ভাগ করেছিল। অবন্তী রাজ্যের উত্তর অংশের রাজধানী ছিল উজ্জয়িনী এবং অবন্তী রাজ্যের দক্ষিণ দিকের রাজধানী ছিল মহিষ্মতি। অবন্তী রাজ্যের রাজারা যদু বংশীয় ছিল। গান্ধার। কাশ্মীর উপত্যকা ও তক্ষশিলা নিয়ে গঠিত ছিল গান্ধার রাজ্য। গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা, যার বর্তমান নাম রাওয়ালপিন্ডি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি পুক্কসাতি গান্ধারের রাজা ছিলেন। অবন্তী রাজা প্রদ্যোতকে তিনি যুদ্ধে পরাজিত করেন। পুক্কসাতি অবন্তী রাজা প্রদ্যোতকে যুদ্ধে পরাজিত করেন। পারস্যের রাজা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে গান্ধার রাজ্য অধিকার করেন। এরপরে দেখো রয়েছে কম্বোজ। গান্ধারের পার্শ্ববর্তী রাজ্য ছিল কম্বোজ। কম্বোজ রাজ্যের রাজধানীর নাম ছিল রাজপুর। কম্বোজে প্রথম রাজতন্ত্র প্রচলিত ছিল, যদিও পরে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্থাপিত হয়। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ষোড়শ মহাজনপদগুলির সমান ভূমিকা ছিল না। প্রথমে এই মহাজনপদগুলির মধ্যে কাশী সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাজনপদ হলেও পরবর্তীকালে কোশল ও মগধের কাছে কাশী তার ক্ষমতার বিসর্জন দেয়। আবার এই শক্তিশালী মহাজনপদ কোশল ও মগধ বাণিজ্যিক সুবিধা লাভের জন্য গঙ্গা অববাহিকা নিয়ন্ত্রণের প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত ছিল। মূলত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ অব্দে কাশী, কোশল, মগধ ও বৎস পরস্পরের সাথে রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইতে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নিজ আধিপত্য বিস্তার করে। মগধ রাজ্য বর্তমান পাটনা ও গয়া জেলা নিয়ে গড়ে উঠেছিল। প্রথমে মগধের রাজধানী ছিল রাজগিরের নিকট গিরিব্রজে, পরে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত হয়। মগধের প্রথম কয়েকজন রাজার নাম জৈন সাহিত্য, বেদ ও মহাকাব্য থেকে জানা যায়। গৌতম বুদ্ধের সময় মগধের রাজা ছিলেন হর্ষঙ্ক বংশের বিম্বিসার। শৈশুনাগ বংশ মগধের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বংশ ছিল। এরপর দেখো বজ্জি। গঙ্গার উত্তর দিকে ছিল বজ্জি বা ব্রিজি রাজ্য।
নেপালের পাহাড় পর্যন্ত এটি বিস্তৃত ছিল। বলা হয় 8টি উপজাতি নিয়ে এই রাজ্যটি গঠিত হয়। এদের মধ্যে বিদেহ, লিচ্ছবি, জ্ঞাতক বা বজ্জিরা ছিল প্রধান। বাকিরা হলো উগ্র, ভোগ, আইখবাক ও কৌরব। বৈশালী ছিল বৃজ্জিদের রাজধানী। বিধিও রাজবংশের পতনের পর এই বৃজ্জি জোট গঠিত হয়। এই জোট শক্তিশালী মগধের বিরুদ্ধে লড়াই করেছিল। মগধরাজ অজাতশত্রু এদের পরাস্ত করে ধ্বংস করেন। পরে দেখো মল্ল রাজ্যটি ছিল দুভাগে বিভক্ত। এদের রাজধানী ছিল কুশীনগর বা পাবা। মল্ল ও লিচ্ছবিদের বলা হয়েছে ব্রাত্য ক্ষৈত্র। এরা বৌদ্ধ ধর্মমতকে সমর্থন করেছিলেন। গোড়ার দিকে মল্লদের রাজতান্ত্রিক শাসন ছিল, পরে তারা প্রজাতান্ত্রিক হয়ে যায়। মল্লদের এই রাজ্যটি পরে মগধের অন্তর্ভুক্ত হয়। চেদি রাজ্যটি ছিল যমুনার ধারে। মোটামুটিভাবে এটি হলো বর্তমান বুন্দেলখণ্ডের পূর্বাংশ সংলগ্ন অঞ্চল। ঋগ্বেদে চেদিদের উল্লেখ আছে। মহাভারতে চেদিরাজ লিলুপালের নাম পাওয়া যায়। বৎস বা বংশ। নগরের রাজপ্রাসাদগুলি ছিল কাঠের নির্মিত। এই সময়ে যেসব আমোদ প্রমোদের প্রচলন ছিল তার মধ্যে শিকার, নৃত্যগীত, অস্ত্রচালনা উল্লেখযোগ্য। পুরুষদের পোশাক 3টি অংশে বিভক্ত ছিল: শিরাভরণ, নিবি ও অর্ধবাস। পুরুষেরা অলঙ্কার পরতেন, উচ্চবংশীয় মহিলারা সোনা রূপার অলঙ্কার ব্যবহার করতেন। এই সময় জাতিভেদ প্রথা কঠোর হয়ে ওঠে। স্বজাতির মধ্যে বিবাহ প্রথা সমর্থিত হতো। অসবর্ণ বিবাহ এই যুগে নিষিদ্ধ হয়। সমাজে এই সময় ব্রাহ্মণরা স্বৈরাচারী হয়ে ওঠেন। সমাজে দাসত্ব প্রথা ছিল। অপরাধী ও যুদ্ধবন্দীদের দাসের কাজ করতে হতো। অনেক সময় জন্মসূত্রে দাস হতে হতো। কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। ধান চাষ ছিল জনসাধারণের প্রধান জীবিকা। শাকসবজি, ফল ইত্যাদি চাষ করা হতো। ক্ষুদ্র ক্ষুদ্র জমি অংশে ভাগ করা হতো। সেচ কাজের জন্য খাল খনন করা হতো। এই কাজে সমবায় ব্যবস্থার আশ্রয় নেওয়া হতো। জলাধার নির্মাণ করে জল সঞ্চয়ের ব্যবস্থা করা হতো। গ্রামবাসীদের মধ্যে কৃষি জমি ভাগ করে দেওয়া হতো। জমির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হতো। দুর্ভিক্ষ খুবই কমই হতো। জমির প্রকৃত মালিক ছিল কৃষকেরা। জমির মালিক জমি বিক্রয় করতে পারতেন। প্যারা করে দেখো, অর্থনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পশুপালন। প্রতি গ্রামে পশু চারণ ভূমি ছিল। কৃষকদের কাছ থেকে 1/6 অথবা 1/10 খাজনা হিসাবে নেওয়া হতো। পাথরের কাজ, দেওয়াল চিত্র এই সময় উন্নতি লাভ করেছিল। প্যারা করে দেখো, ব্যবসা বাণিজ্য ছিল এই যুগের অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি মূল ভিত্তি। ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য সমবায় প্রতিষ্ঠানের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। যে সমস্ত নগর অন্তর্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে তক্ষশিলা, অযোধ্যা, উজ্জয়িনী, কাশী, শ্রাবস্তী প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। এই যুগের প্রধান বন্দরের মধ্যে ছিল সোপারা, তাম্রলিপ্ত, ভৃগুকচ্ছ প্রভৃতি। জলপথে সিংহল, ব্রহ্মদেশ, মালয় প্রভৃতি দেশের সঙ্গে বণিকেরা বাণিজ্য করত। প্রধান বাণিজ্য দ্রব্যের মধ্যে ছিল সোনা, রেশম প্রভৃতি। কারসাপন নামে তামা ও রূপার মুদ্রা বাণিজ্যের ক্ষেত্রে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। বিভিন্ন শিল্প এবং কারিগরি বিদ্যা এই যুগে উন্নতি লাভ করেছিল। হস্তশিল্পগুলির মধ্যে বয়ন, কাষ্ঠ বিভিন্ন শিল্প কারিগরি বিদ্যা এই যুগে উন্নতি লাভ করেছিল। হস্তশিল্পগুলির মধ্যে বয়ন, কাষ্ঠ, মৃৎশিল্প ছিল উল্লেখযোগ্য। নগরে ছোট ছোট কারখানাগুলি শ্রমিক সংঘের দ্বারা পরিচালিত হতো। ষোড়শ মহাজনপদের যুগে ধর্মের ক্ষেত্রে নানা পরিবর্তন ঘটে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 প্রধান দেবতার উপাসনা করা হতো। ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জন্মান্তরবাদ কর্মফলে মানুষ বিশ্বাস করতেন। পশু বলি প্রথার প্রচলন থাকলেও অনেক যোগী পুরুষ এর বিরোধিতা করতেন। উত্তর পশ্চিম ভারতে সতীদাহ প্রথার প্রচলন ছিল। ব্রাহ্মণদের স্বৈরাচারী মনোভাব ধর্মকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। শেষ প্যারা দেখো, ষোড়শ মহাজনপদগুলির সমকালীন রাজনীতিতে সমান ভূমিকা ছিল না। প্রথমে কাশী সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাজনপদ হলেও পরবর্তীকালে কোশল ও মগধের কাছে নিজ ক্ষমতা হারায়। কোশল এবং মগধ বাণিজ্যিক সুবিধা লাভের জন্য গঙ্গা অববাহিকা নিয়ন্ত্রণের প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কাশী, কোশল, মগধ ও বৎস পরস্পরের মধ্যে রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইতে ব্যস্ত ছিল। অবশেষে মগধ উত্তর ভারতের প্রতিদ্বন্দ্বীদের পরাভূত করে নিজ আধিপত্য বিস্তার করে। এই ছিল ষোড়শ মহাজনপদের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলেও সেটা লাইক